গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় বন্দর অঞ্চলে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। রাতের অন্ধকারে যখন ইউক্রেনীয় ড্রোনগুলো হামলা করতে আসছে, তখন প্রচলিত এন্টি এয়ারক্রাফট গানের পাশাপাশি আকাশে উজ্জ্বল নীল রঙের আলোর রেখা দেখা যাচ্ছে। এই নীল আলো কোনো সাধারণ আলো নয়, এটি এমন এক প্রযুক্তি যা কয়েক সপ্তাহ আগেও রাশিয়ার কাছে ছিল না। এই প্রযুক্তি এসেছে সুদূর বেইজিং থেকে। চীন তার সবচেয়ে আধুনিক লেজারস্ত্র রাশিয়ার হাতে তুলে দিয়েছে এবং এই খবরটি পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম কেড়ে নিয়েছে। ঘটনার শুরুটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া একটি বিশেষ সমস্যায় ভুগছিল। তাদের হাতে S-400 এবং S-300 এর মতো বিশ্বমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ছোট ছোট ড্রোনগুলোকে তারা থামাতে পারছিল না। কারণটা খুবই সহজ, এই বড় মিসাইল সিস্টেমগুলো তৈরি হয়েছিল যুদ্ধবিমান বা ক্রুজ মিসাইল প্রতিহত করার জন্য। একটি ছোট FPV ড্রোন যার রাডার ক্রস সেকশন একটি পাখির সমান, সেটিকে একই সিস্টেমগুলো ধরতে পারছিল না। এমনকি ধরতে পারলেও এটি কয়েক হাজার ডজনের ড্রোন মারতে গিয়ে কয়েক লক্ষ ডলার মিসাইল খরচ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা চীনের দিকে তাকালেন। চীন গত এক দশক ধরে নিঃশব্দে একটি প্রযুক্তি নিয়ে কাজ করছিল, যা পশ্চিমা বিশ্বে এখন পুরোপুরি আয়ত্ত করতে পারেনি। এই প্রযুক্তি হলো হাই এনার্জি লেজার ওয়েপন। চীনের সাইলেন্ট হান্টার নামের এই লেজার সিস্টেম এতদিন শুধু সামরিক প্রদর্শনীতে দেখা যেত, কিন্তু এবার এই সিস্টেম সরাসরি চলে গেছে যুদ্ধক্ষেত্রে। 2025 সালের শুরুতে বেইজিংয়ে যে বিজয় দিবস প্যারেড অনুষ্ঠিত হয়েছিল, সেখানে চীন প্রথমবারের মতো তাদের LY-1 লেজার প্রকাশ্যে প্রদর্শন করে। সামরিক বিশ্লেষকরা তখন ভেবেছিল এটি হয়তো প্রোটোটাইপ পর্যায়ে আছে, কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে যে ভিডিও ফুটেজ বেরিয়ে এসেছে তা দেখে সবাই বিস্মিত। চীন শুধু এই সিস্টেম প্রদর্শন করেনি, সরাসরি রাশিয়ার কাছে সরবরাহ করে দিয়েছে এবং সেটি এখন সক্রিয়ভাবে যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। প্রশ্ন উঠতে পারে, এই লেজার সিস্টেম আসলে কতটা কার্যকর? উত্তর পাওয়া যাবে রাশিয়ার সাম্প্রতিক প্রতিরক্ষা সাফল্যের দিকে তাকালে। যে বন্দরগুলোতে এই সিস্টেম মোতায়েন করা হয়েছে, সেখানে ইউক্রেনীয় ড্রোন হামলার সাফল্যের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে ব্যর্থ হচ্ছিল, সেখানে এই নীল আলোর রশ্মি ড্রোনগুলোকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিচ্ছে। এই লেজার সিস্টেমের কার্যপ্রণালী বুঝতে হলে আমাদের কিছু পদার্থবিদ্যার কথা মনে করতে হবে। প্রচলিত মিসাইল সিস্টেমের গতি পরিমাপ করা হয় শব্দের গতিতে। সবচেয়ে দ্রুতগতির মিসাইলও সেকেন্ডে কয়েক কিলোমিটার যায়, কিন্তু এই লেজার সিস্টেমের গতি হলো আলোর গতি, প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মানে আপনি যখন বাটন টিপছেন, ঠিক সেই মুহূর্তেই লেজার রশ্মি লক্ষ্যবস্তুতে পৌঁছে যাচ্ছে। কোনো বিলম্ব নেই, কোনো পালানোর সুযোগ নেই। চীনের LY-1 সিস্টেমের আরেকটি বিশেষত্ব হলো এর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টার্গেটিং সিস্টেম। এই সিস্টেম রেডিও, ইনফ্রারেড এবং অপটিক্যাল সেন্সর একসাথে ব্যবহার করে। ফলে ড্রোন যতই ছোট হোক, যতই কম রাডার সিগনেচার থাকুক, এই সিস্টেম তাকে শনাক্ত করতে পারে। শুধু শনাক্ত করা নয়, মিলি সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে হামলা করতে পারে। মানুষের চোখ এখানে দেখতে পায় না, সেই লক্ষ্যবস্তুকে এই সিস্টেম ধ্বংস করে দিচ্ছে। প্রযুক্তিগত দিক থেকে বিচার করলে এই সিস্টেমের পাওয়ার আউটপুট 180 থেকে 250 কিলোমিটারের মধ্যে। এটিকে মাউন্ট করা হয় Z-8 এবং J-155 আর্মার ট্রাকের ওপর। ফলে এটি যে কোনো জায়গায় দ্রুত স্থানান্তর করা সম্ভব। শুধু স্থলভাগে নয়, এই সিস্টেমের নৌ সংস্করণ রয়েছে যা চীনের যুদ্ধজাহাজে ব্যবহৃত হচ্ছে। রাশিয়া মূলত স্থলভিত্তিক সংস্করণটি নিয়ে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা, বন্দর এবং সাবমেরিন ঘাঁটি রক্ষার জন্য। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হলো এই সিস্টেমের খরচ। যুক্তরাষ্ট্র যখন হুতি বিদ্রোহীদের একটি ড্রোন মারতে গিয়ে প্রায় $2.5 মিলিয়ন মিসাইল ব্যবহার করেছে, ইসরায়েল যখন আয়রন ডোমের প্রতিটি ইন্টারসেপ্টরে $10 থেকে $15 লক্ষ খরচ করছে, সেখানে চীনের এই লেজার সিস্টেম প্রতি শটে খরচ করছে মাত্র $1 কাছাকাছি। এই অর্থনৈতিক সুবিধাটি যুদ্ধের পুরো হিসেবে বদলে দিচ্ছে, পশ্চিমা বিশ্বকে ভাবিয়ে তুলছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে চীনকে সতর্ক করেছে রাশিয়াকে অস্ত্র সরবরাহ না করতে। কিন্তু চীন সেই সতর্কবার্তা উপেক্ষা করে এই লেজার সিস্টেম সরবরাহ করেছে। এটি শুধু একটি অস্ত্র বিক্রির চুক্তি নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। চীন স্পষ্ট করে দিচ্ছে যে তারা তাদের মিত্রের পাশে দাঁড়াবে। পশ্চিমা চাপ যাই হোক না কেন, এই প্রসঙ্গে একটি কথা মনে করা দরকার, শান্তির সময়ে অনেক দেশে মিত্র হতে পারে। কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্যিক চুক্তি, সাংস্কৃতিক বিনিময় সবকিছুই তখন সুন্দরভাবে চলে। কিন্তু প্রকৃত বন্ধুত্বের পরীক্ষা হয় বিপদের সময়ে, যখন যুদ্ধ শুরু হয়, যখন নিষেধাজ্ঞা আসে, যখন পুরো বিশ্ব বিরুদ্ধে চলে যায়, তখন কে পাশে দাঁড়ায় সেটাই আসল বিবেচ্য। রাশিয়া ইউক্রেন যুদ্ধে চীন প্রমাণ করেছে তারা সেই বিপদের বন্ধু। অনেকে হয়তো বলবেন এটি শুধু ব্যবসায়িক চুক্তি, কিন্তু অস্ত্র বিক্রি করছে, টাকা নিচ্ছে, এখানে বন্ধুত্বের কি আছে? কিন্তু বিষয়টি এত সহজ নয়।
এ অস্ত্র সরবরাহ করতে গিয়ে চীন পশ্চিমা বিশ্বের রোষানলে পড়ছে, তাদের উপর নতুন নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হচ্ছে, তাদের পশ্চিমা বাজারে সমস্যা হতে পারে। এত কিছু জানা সত্ত্বেও চীন রাশিয়ার পাশে দাঁড়িয়েছে। এটাকেই বলে কৌশলগত মিত্রতা। এবার আসা যাক এই ঘটনায় দক্ষিণ এশীয় প্রভাব নিয়ে। বাংলাদেশের মতো দেশের জন্য এই উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবিষ্যতের যুদ্ধ হবে ড্রোন নির্ভর। ইউক্রেন যুদ্ধ এটি প্রমাণ করে দিয়েছে যে সস্তা ড্রোন দিয়ে কোটি কোটি ডলারের ট্যাঙ্ক, জাহাজ, এমনকি বিমানও ধ্বংস করা যায়। এই বাস্তবতা উপলব্ধি করে পৃথিবীর সব দেশ এখন ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ করছে। আমাদের প্রতিবেশী ভারতের কথাই ধরা যাক। সম্প্রতি খবর এসেছে, ভারত প্রায় ২,০০০ কোটি রুপি খরচ করে ৮৫০টি কামিকাজি ড্রোন ক্রয় করছে। এই ড্রোনগুলো হবে যুক্তরাষ্ট্রের তৈরি লুকাস ড্রোনের মতো, অর্থাৎ ইসরায়েলি প্রযুক্তির। মজার বিষয় হলো, যুক্তরাষ্ট্রের এই লুকাস ড্রোন আসলে ইরানের শাহেদ ড্রোনের কনসেপ্ট থেকে অনুপ্রাণিত। যে ড্রোন প্রযুক্তি ইরান তৈরি করেছিল স্বল্প খরচে, সেটাই এখন যুক্তরাষ্ট্র উচ্চ মূল্যে বিক্রি করছে। ৮৫০টি কামিকাজি ড্রোন মানে কি? মানে হলো এগুলো একবার উড়ে গেলে আর ফিরে আসে না, লক্ষ্যবস্তুতে আঘাত করে নিজেও ধ্বংস হয়ে যায়। এই ধরনের ড্রোন প্রতিহত করা অত্যন্ত কঠিন কাজ। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এদের বিরুদ্ধে প্রায় অকার্যকর। ভারত এই ড্রোন কেনার পেছনে যে যুক্তি দিচ্ছে, সেটি হলো সীমান্ত নিরাপত্তা এবং কাউন্টার টেরোরিজম। কিন্তু বাস্তবতা হলো, এই ড্রোনগুলো যে কোনো প্রতিবেশী দেশের বিরুদ্ধেও ব্যবহার করা সম্ভব। এই প্রেক্ষাপটে বাংলাদেশের সামনে একটি বড় প্রশ্ন দাঁড়িয়ে আছে, আমরা এই নতুন হুমকির বিরুদ্ধে কতটা প্রস্তুত? আমাদের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি এই ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম? উত্তর হলো না। আমাদের হাতে যে সিস্টেমগুলো আছে, সেগুলো প্রচলিত হুমকি মোকাবেলার জন্য তৈরি। ছোট ড্রোন, বিশেষ করে এফপিভি ড্রোন বা কামিকাজি ড্রোনের বিরুদ্ধে এগুলো কার্যকর নয়। এই সমস্যার সমাধান কোথায়? সমাধান আছে চীনের কাছে। যে লেজার সিস্টেম রাশিয়া এখন ব্যবহার করছে, সেটি বাংলাদেশও কিনতে পারে। চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ইতিমধ্যে বেশ শক্তিশালী। আমাদের নৌবাহিনীর সাবমেরিন চীন থেকে এসেছে, আমাদের ফ্রিগেট চীন থেকে এসেছে। এখন খবর আসছে, জেটিএনসি যুদ্ধবিমানও নিয়েও আলোচনা চলছে। এই চুক্তির সাথে যদি HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং LY-1 লেজার সিস্টেম যুক্ত করা হয়, তাহলে বাংলাদেশ একটি সম্পূর্ণ নিরাপত্তা বলয় তৈরি করতে পারবে। HQ-9B হলো চীনের সবচেয়ে আধুনিক দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর রেঞ্জ ৪০০ কিলোমিটার। একসাথে ১২০ থেকে ১৮০টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে। এই সিস্টেমের রাডার যদি লেজার ওয়েপনের সাথে সংযুক্ত করা হয়, তাহলে বড় হুমকি মোকাবেলা করবে মিসাইল, আর ছোট ড্রোন মোকাবেলা করবে লেজার। সম্পূর্ণ একটি সমন্বিত ব্যবস্থা গড়ে উঠবে। চীনের লেজার সিস্টেমের আরেকটি সুবিধা হলো, এটি আলাদা রাডার ছাড়াই কাজ করতে পারে। এটি বিদ্যমান রাডার সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হয়ে যায়। মানে আমাদের যদি S-300 বা HQ-9 থাকে, সেই সিস্টেমের রাডার সিগন্যাল ব্যবহার করে লেজার উইপন কাজ করবে। আলাদা করে বিশাল বিনিয়োগের দরকার নেই, শুধু লেজার ইউনিট কিনে বিদ্যমান সিস্টেমের সাথে যুক্ত করে দিলেই হলো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা দরকার। বাংলাদেশ চাইলেই সব জায়গা থেকে অস্ত্র কিনতে পারে না। যুক্তরাষ্ট্র থেকে আধুনিক অস্ত্র কেনার ক্ষেত্রে নানা শর্ত থাকে, নানা বাধা থাকে। ইসরায়েল থেকে অস্ত্র কেনা আমাদের জন্য রাজনৈতিকভাবে সম্ভব নয়। রাশিয়া নিজেই এখন যুদ্ধে ব্যস্ত এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তাদের অস্ত্র আমদানি জটিল হয়ে গেছে। একমাত্র চীন এমন একটি দেশ যেখান থেকে বাংলাদেশ কোনো রাজনৈতিক বাধা ছাড়াই যে কোনো অস্ত্র কিনতে পারে। এই সুযোগ চিরকাল থাকবে না। আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে। তাইওয়ান ইস্যু ক্রমশ উত্তপ্ত হচ্ছে। কে জানে আগামী কয়েক বছরে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে। তখন হয়তো চীন থেকে অস্ত্র কেনাও কঠিন হয়ে যেতে পারে। এই মুহূর্তে যে সুযোগ আমাদের সামনে আছে, সেটি যদি আমরা কাজে না লাগাই, ভবিষ্যতে অনুতাপ করতে হবে। এ প্রসঙ্গে আরেকটি বিষয় মনে রাখা দরকার, প্রযুক্তি দ্রুত বদলাচ্ছে। আজকের যে লেজার সিস্টেম সবচেয়ে আধুনিক, কয়েক বছর পর তা হয়তো সেটি পুরনো হয়ে যাবে। কিন্তু যে দেশ আগে এই প্রযুক্তি অর্জন করবে, তারা সে প্রযুক্তি নিয়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করবে। তারা বুঝবে এই সিস্টেম কিভাবে কাজ করে, এর দুর্বলতা কোথায়, কিভাবে এটিকে আরও উন্নত করা যায়। এই অভিজ্ঞতা অমূল্য। চীনের এই লেজার প্রযুক্তি শুধু সামরিক ক্ষেত্রে নয়, বেসামরিক ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব। বিমানবন্দরের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, এমনকি সমুদ্রসীমা পাহাড়েও এই প্রযুক্তি কাজে লাগতে পারে। বাংলাদেশের মতো একটি ছোট দেশের জন্য এই ধরনের বহুমুখী প্রযুক্তি অত্যন্ত মূল্যবান। যারা এই ভিডিও দেখছেন, তাদের মধ্যে হয়তো অনেকে ভারতের সমর্থক, অনেকে বাংলাদেশের সমর্থক, অনেকে হয়তো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখেন। কিন্তু একটি বিষয় সবাইকে স্বীকার করতে হবে যে, চীনের প্রযুক্তিগত উত্থান এখন আর অস্বীকার করার উপায় নেই। রাশিয়ার মতো একটি সামরিক পরাশক্তি যখন নিজেদের রক্ষা করতে চীনের অস্ত্রের উপর নির্ভর করছে, তখন বুঝতে হবে চীন কতটা এগিয়ে গেছে। মজার বিষয় হলো, একই রাশিয়া একসময় চীনকে সামরিক প্রযুক্তি দিয়েছিল। চীনের প্রথম দিকের যুদ্ধবিমান, ট্যাঙ্ক, মিসাইল সবকিছুতেই সোভিয়েত প্রযুক্তির ছাপ ছিল। কিন্তু সেই চীন প্রযুক্তি নিয়ে গবেষণা করছে, উন্নত করছে এবং এমন এক পর্যায়ে পৌঁছেছে যে রাশিয়া তাদের কাছ থেকে শিখছে।
এটাই হলো সত্যিকারের উন্নয়ন। শুধু কেনা নয়, কেনার পর সেই প্রযুক্তি আয়ত্ত করা এবং তারপর সেটিকে আরো উন্নত করা। বাংলাদেশের জন্য এই পথ খোলা আছে। আমরা যদি চীনের লেজার প্রযুক্তি কিনি এবং সেটি নিয়ে গবেষণা করি, তাহলে একদিন হয়তো আমরাও নিজেদের প্রযুক্তি তৈরি করতে পারবো। পরিশেষে বলতে চাই, রাশিয়ার যুদ্ধক্ষেত্র চীনের লেজার অস্ত্রের এই সাফল্য শুধু একটি যুদ্ধের খবর নয়, এটি ভবিষ্যতের যুদ্ধের একটি ঝলক। যে দেশ এই প্রযুক্তি আয়ত্ত করবে, তারাই আগামী দিনের যুদ্ধক্ষেত্রে টিকে থাকবে। বাংলাদেশের নীতি নির্ধারকদের এখনই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। সময় অপেক্ষা করে না এবং প্রযুক্তি থেমে থাকে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি দৌড় দিব নাকি পিছিয়ে পড়ব।